বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 16.1 অধ্যায়ের 10 নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব। 10 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নম্বর প্রশ্ন, ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করা। তো দেখো, উদ্দীপক আমাদেরকে বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা সবাই চিনি তো সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। ওকে, এই সমকোণের বিপরীত বাহু যেটা, এটাকে বলে অতিভুজ। কি বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। আর বাকি এই দুইটার মধ্যে একটা লম্ব আর একটা ভূমি। এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি, এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি। লম্ব এটা হলে এটা ভূমি, এটা লম্ব হলে এটা ভূমি। ওকে, এখন দেখো কথাগুলো কেন বলছি। এখানে প্রশ্ন বলছে ভূমি এক্স হলে, ভূমি কে হলে? এক্স হলে। তাহলে আমরা এটাকে ভূমি ধরি নাও, এটা হলো আমাদের ভূমি, এটা হলো এক্স। ওকে, ভূমি এক্স হলে তাহলে ভূমি কত? এক্স। এখন দেখো উদ্দীপকে একটু ফিরে দেয় আবার। সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে দেখুন, বলো তো, তোমরাই বলো, তাহলে লম্ব কত হবে? আমি যদি একটু বোঝার জন্য ডিটেলসে লিখি, দেখো বাংলাতে লিখতেছি। লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে দেখো তো, লম্বটা কার উপর নির্ভর করতেছে? ভূমির উপর নির্ভর করতেছে। আর ভূমি আমরা জেনে গেছি ক নম্বর প্রশ্ন থেকে এক্স। তাহলে ভূমির 11/12 মানে এক্সের 11/12 অংশ থেকে। এখন আসো, ভূমির 11/12 অংশ মানে কত? এক্সের 11/12 অংশ। তাহলে এক্সের 11/12 অংশ মানে কত? 11x/12 না? যদি এটাও না বুঝো তাহলে আরো সহজভাবে বলি, এই ভূমির মানে ভূমির এর মানে হলো গুণ, এর মানে কি? গুণ। তাহলে ভূমি লিখছি, এর জন্য গুণ দিছি কত? 11/12। বলো ঠিক আছে কিনা? এবার গুণ করলে হচ্ছে 11x, নিচে হচ্ছে 12। সমস্যা আছে কিনা বলো? তাহলে লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। 6 সেন্টিমিটার কম, তাহলে -6। বলো সমস্যা আছে কিনা এটা? লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে ভূমি যেটা পাবো সেটাকে 11/12 দ্বারা গুণ করে 6 বিয়োগ করে দিলে হয়ে গেছে। বলো সবাই 100% বুঝছো? তাহলে এখন আমরা লম্ব কত পাবো তাহলে? 11x/12 - 6। বলো 100% বুঝছো কিনা? এবার আসো অতিভুজে যাই। কি বলছে প্রশ্নে? এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে সেম ভাবে অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে, অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে। তাহলে ভূমিকে 4/3 দ্বারা গুণ করে যেহেতু 3 সেন্টিমিটার কম, 3 বিয়োগ করে দাও। তাহলে অতিভুজ কত হবে বলো? 4x/3 - 3। বলো এ পর্যন্ত 100% বুঝছো কি না? তোমার এই শুরুটা যদি তুমি সুন্দর করে শুরু করতে পারো, বুঝে শুনে শুরু করতে পারো, পুরো অঙ্কটাই দেখবে সহজ। আর শুরুতে যদি ঝামেলা হয়, দেখবে পুরো অঙ্কের ক্যালকুলেশন তোমার ঝামেলা, বুঝবে না। এখন এই কথাগুলো বুঝছো কিনা পুরোপুরি? তাহলে ভূমি হচ্ছে এক্স, এটা প্রশ্ন ক নম্বর প্রশ্নে দেওয়া আছে। আর আমরা উদ্দীপকের সাহায্যে পাই লম্ব হবে 11x/12 - 6 আর অতিভুজ হবে 4x/3 - 3। ওকে, বুঝছো কিনা? এবার আসে আমাদেরকে বলছে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। কি নির্ণয় করতে বলছে? ক্ষেত্রফল। কে বলতে পারবে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটা হবে? বলো শাওন, বলো। আমরা জানি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা, উচ্চতা যে কথা লম্ব একই কথা। উচ্চতা যে কথা লম্ব একই কথা। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। মনে আসছে নি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র টোটাল 5টা। কয়টা? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কয়টা? 5টা। উচ্চতা যে কথা লম্ব একই কথা। এই 5টার মধ্যে এটা হলো একটা। যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বলো ঠিক আছে কিনা? তাহলে এই সূত্রের সাথে এখন আমরা কাজ করব। তো মনোযোগ দাও, কত আমরা লিখিনি। এটা হচ্ছে 10-এর ক নম্বর। কেমন? তাহলে প্রশ্নে আমাদেরকে ভূমির কথা এক্স বলে দিছে, মানে এক্সটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে ভূমি সমান
সেন্টিমিটার। ভূমি কত? x সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার না মিটার হবে? 6 সেন্টিমিটার কম, তাহলে সেন্টিমিটার হবে। তাহলে ভূমি কত? x সেন্টিমিটার। এখন দেখো লম্ব তো আমরা পেয়ে গেছি, বুঝছি তো কীভাবে আসছে। তাহলে সুতরাং লম্ব সমান কত? লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে কাজ করার পরে কত পাবো? 11x/12 - 6। তাহলে 11x/12 - 6 সেন্টিমিটার। বলো তো 100% বুঝছো কিনা এটা? এবার আসো আমাদেরকে কি নির্ণয় করতে বলছে। ক নম্বর প্রশ্ন, ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে নির্ণয় করো। ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের ভূমি এবং উচ্চতা বা লম্ব লাগবে। তো দেখো ভূমি এবং উচ্চতা বা লম্ব আমরা পেয়ে গেছি, তাহলে অতিভুজ তো দরকার নেই, এই জন্য কত আমরা অতিভুজ বাইর করবো না। তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? x গুণ উচ্চতা। উচ্চতা কত? 11x - 12/6। 11x - 12 - 6, তাহলে 11x/12 - 6। বলো তো বুঝছো কিনা? এই যে হাফের হাফ দিলাম, গুণের গুণ দিলাম, ভূমি হচ্ছে তোমার x, তাহলে ভূমি থেকে x দিলাম, গুণের গুণ দিলাম, উচ্চতা বা লম্ব হচ্ছে এত, এইটা থেকে এটা দিয়ে দিলাম। বুঝছো? বর্গ সেন্টিমিটার। এবার একটু কাজ করে নিব আমরা, খেয়াল করো। তাহলে সমান, আচ্ছা 1 দিয়ে x কে গুণ করলে কত হবে বলো তো? এই 1 দিয়ে x কে গুণ করলে x, নিচে আছে 2, গুণের গুণ দিলাম আমরা। এবার এখানে একটু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে হরের লসাগু করতে হয়, তাই লসাগু করে নিই। দেখো শর্টকাট কীভাবে করবো, হর যেভাবে আছে এভাবে রেখে দিব। ওকে, উপরে কত আছে? 11x, এ মাইনাস, এবার এটা কী করবে তুমি? এটা দিয়ে এটাকে গুণ করে দাও, 6 12 72। বলো বুঝছো? আবার বলতেছি, নিচে 12 যেভাবে আছে এভাবে, উপরে 11x যেভাবে আছে এভাবে, মাইনাস। এখানে হর নাই, সিস্টেম হলে হর না থাকলে লব্ধি সরাসরি গুণ। তাহলে 6 দিয়ে 12কে গুণ করলে 6 12 72। মনে থাকবে তো ইনশাল্লাহ? এবার আসো, তাহলে ইজ ইকুয়াল টু, নিচে দেখো 12 গুণ 2, তাহলে 12 দুগুণে 24, আর উপরে x ইন্টু এত নাকি? তো x দিয়ে 11xকে গুণ করলে কত হবে বলো? 11x স্কোয়ার। 11x দিয়ে x গুণ করলে কত হবে? 11 দিয়ে বাবা সাইড পাবে, x স্কোয়ার, মাইনাসের মাইনাস। এবার x দিয়ে 72কে গুণ করলে কত হবে? 72x। বলো বুঝছো কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় ক্ষেত্রফল। বলো সমস্যা আছে কিনা? তাহলে ক নম্বর প্রশ্ন বলছে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এদের ভূমি x আর ক্ষেত্রফল আমরা x এর মাধ্যমে প্রকাশ করছি। বলো সমস্যা আছে? তাহলে আমাদের ক নম্বর অঙ্ক এখানে শেষ, নাও তুলে নাও। তাহলে মনোযোগ দাও, খ নম্বর প্রশ্ন কি বলছে? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে কি বলছে? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, মানে x এর মান নির্ণয় করতে বলছে। কার মান? x এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা উদ্দীপক আর ক থেকে যেটা পাচ্ছি ওটা আগে লিখে নিই, কেমন? তাহলে আমরা একটু লিখে নিই। খ নম্বর প্রশ্ন, উদ্দীপক ও ক হতে পাই। ভূমি কি পেয়েছিলাম? x না? তাহলে ভূমি সমান সমান x সেন্টিমিটার। লম্ব কি পেয়েছি মনে আছে নি? 11x/12 - 6 সেন্টিমিটার। এবার উদ্দীপকের সাহায্যে অতিভুজটা বাইর করে নিই, কেমন? যেটা আমরা প্রথমে দেখাইছিলাম। তাহলে অতিভুজ কত হবে বলো? অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে 4x/3 - 3, তাহলে অতিভুজ হবে তোমার 4x/3 - 3 সেন্টিমিটার। বলো তো কোনো অসুবিধা আছে পর্যন্ত? তাহলে ভূমি পেয়ে গেছি, লম্ব অথবা উচ্চতা পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। এখন বলো কিভাবে তুমি এখান থেকে x এর মান বের করবে বা ভূমির মান বের করবে? বলো। এই অধ্যায়ের 1 নম্বর অঙ্ক আমাদের এটা করছিলাম, ওইটার আলোকে করবো। ওইটা যেভাবে করছে ঠিক ওইভাবে করবো। তাহলে দেখো এটা হলো সমকোণী ত্রিভুজ, লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। তাহলে আমরা কোন সূত্র দিতে পারবো? ফিতারাস উপপাদ্য। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অথবা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। ওকে, এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় তো? দেখো আমরা দিতেছি। তাহলে আমরা জানি ফিতারাস উপপাদ্য কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব কত? এটা না? এই দেখো লম্ব হচ্ছে আমাদের 11x/12 - 6 এর লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ভূমি কত? x না? তাহলে x স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ কত?
4x/3 - 3 স্কোয়ার। বলো সমস্যা আছে কেন? তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এবার আসো এখানে কি হয় বলো, a - b হোল স্কোয়ার সূত্র নাকি? এই পুরাটা যদি a হয়, এটা যদি b হয়, একটু বোঝার জন্য দাগ দিই, এটা যদি আমাদের a হয় আর এটা যদি আমাদের b হয়, তাহলে কি সূত্র? a - b হোল স্কোয়ার সূত্র। সূত্র কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা মুখে বলবো, মুখে b বলবো, কিন্তু লেখার সময় যেটা আছে সেটাই লিখবো। তাহলে এই যায় কত হবে? 11x/12 আর b যায় কত হবে? 6। বলো বুঝছো কথা? তাহলে এখানে আমরা a - b হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করে দিতেছি। তাহলে বা a স্কোয়ার অর্থাৎ 11x/12 হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 × 11x/12 × 6। বলো বুঝছো? 2ab অর্থাৎ 2 × এত প্লাস b স্কোয়ার অর্থাৎ 6 স্কোয়ার। বলো 100% বুঝছো কিনা সবাই? এবার আসো প্লাসের প্লাস x স্কোয়ারের x স্কোয়ার সমানের সমান, এখানেও আবার এই a - b হোল স্কোয়ার সূত্র। এবার এই দাগে কি আছে বলো তো? 4x/3 আর b জায়গায় কি আছে বলো? 3। ঠিক আছে কিনা মেরাজ? তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র, সেম সূত্র। a স্কোয়ার অর্থাৎ 4x/3 হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 × 4x/3 × 3 প্লাস b স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। বলো 100% বুঝছো কিনা সবাই? এবার আসা কাজ করিনি। তাহলে বা বলো তো 11 উপর স্কোয়ার দিলে কত? 121। আর x এর উপর স্কোয়ার দিলে কত? x স্কোয়ার। 12 উপর স্কোয়ার দিলে কত? 144। জানা আছে তো? 11 বর্গে 121 আর 12 বর্গে 144, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার। ওকে, মাইনাসের মাইনাস। এখানে দেখো 6 কে 6 6 দুগুণে 12 আর 2 2 কাটা যায় তো? কাটাকাটি না করলে সুন্দর, আমি জাস্ট বোঝানোর জন্য কাটছি, তোমরা পরীক্ষার সময় এইভাবে কাটিও না, মুখে মুখে বললে হবে। 6 দিয়ে আমরা যদি 12কে ভাগ করি তাহলে 2 2 2 2 2কে ভাগ করলে 1, সে 1 দিয়ে 11x-কে গুণ করলে কত? 11x। বুঝছো? না অসুবিধা আছে? তারপর প্লাসের প্লাস 6 এর উপর স্কোয়ার দিলে কত? 36 প্লাসের প্লাস x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার। এটা যে পাবো সেভাবে ইজ ইকুয়াল টু 4 এর উপর স্কোয়ার দিলে কত? 16, x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার দিলে 9 মাইনাস, এখানে দেখো উপরে 3 নিচে 3 কাটা যায়, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8x, তারপর হচ্ছে প্লাস 3 এর উপর স্কোয়ার দিলে 9। বলো সবাই বুঝছো? না অসুবিধা আছে? এবার আমাদের কাজ হচ্ছে তোমার x স্কোয়ারের সবগুলো পদকে একসাথ করা, x এর সবগুলো পদকে একসাথ করা, আর ধ্রুবপদ বা সংখ্যাগুলোকে সবগুলোকে একসাথ করা। একটু মনোযোগ দাও। এটা দেখো x স্কোয়ারের পদ, এটা x স্কোয়ার, এটা x স্কোয়ার। তাহলে এখন আমরা এইটা এবং এটাকে একসাথ করে ফেলবো। তো দেখো একটু, তাহলে বা 121 x স্কোয়ার বাই 144, ঠিক আছে, প্লাস কত? x স্কোয়ার। আচ্ছা বলো তো, একটু 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 ভেঙে দেখাই। x স্কোয়ার যে কথা, x স্কোয়ার বাই 1 এক কথা কিনা বলো? অনেকে ভুল করে এই জন্য এভাবে দেখে দিচ্ছি। তাহলে x স্কোয়ার যে কথা, x স্কোয়ার বাই 1 এক কথা তো? আচ্ছা, এবার এটা আসো প্লাস 16 x স্কোয়ার বাই 9, এদিকে আসলে কী হবে? মাইনাস 16 x স্কোয়ার বাই 9। বলো 100% বুঝছো কিনা এটা? আবার বলতেছি, 121 x স্কোয়ার বাই 144 যেভাবে আছে এভাবে, প্লাস x স্কোয়ার যে কথা, x স্কোয়ার বাই 1 একই কথা। তারপর প্লাস 16 x স্কোয়ার বাই 9, এটা প্লাস এদিকে আসলে হবে মাইনাস। তাহলে x স্কোয়ার সবগুলো পদকে আমরা কী করে ফেলছি? আলাদা করে ফেলছি। এখানে ব্র্যাকেট দেওয়া এসেনশিয়াল না, আমি জাস্ট বোঝানোর জন্য ব্র্যাকেটটা দিলাম, কারণ এখানে আমাদের আরও কাজ আছে। কথা বুঝছো আমার? এখানে আমাদেরকে এই যে ভগ্নাংশ যোগ বিয়োগ তো হরের লসাগু করতে হবে। ব্র্যাকেটটা দিছি এই জন্যই যেন তুমি জিনিসটা আলাদাভাবে বুঝতে পারো। ব্র্যাকেটের কোনো কাজ নেই, কিন্তু না দিলেও চলবে। তাহলে x স্কোয়ারের পদ শেষ। এবার আমরা কী করবো? x এর পদগুলোকে একসাথ করবো। খুঁজে বাইর করে x এর পদ কোথায় কোথায় আছে। এ দেখো এই x এর পদ, এই x এর পদ, তাহলে এই দুটোকে একসাথ করে ফেলি। কেমন? কত? মাইনাস 11x, এটা মাইনাস 8x, এদিকে আসলে কী হবে? প্লাস 8x। ওকে, তাহলে x এর পদ আলাদা করা শেষ। এবার সংখ্যা কত আছে দেখো তো? প্লাস 36, এই প্লাস 36, এটা প্লাস 9, এদিকে আসলে কী হবে? মাইনাস 9 সমান সমান কিছুই নাই, মানে 0। বলো 100% বুঝছো এই পর্যন্ত? এবার এখানে যেহেতু ভগ্নাংশ যোগ বিয়োগ, ঘরের কী করতে হবে? লসাগু করতে হবে। করো, এখানে হর কত? 144, এখানে হর কত? 1, এখানে হর কত? 9। 144, 1 আর 9 লসাগু কত? 144 হবে। জানা আছে তো? 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 9 ষোলো 144, 1 এর 1 9 একে 9, 9 ষোলো 144। তাহলে 144, 1 আর 9 লসাগু হচ্ছে কত? 144। বলো ছেলেরা বুঝছো? তাহলে 144, 1 আর 9 এদের লসাগু কত? 144। এবার নিয়ম কি?
এই যে প্রত্যেকটা হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগফল যেটা পাবো সেটা দিয়ে লবকে গুণ করব। সহজে মনে রাখার সিস্টেম হলো এই যে নিচে যেটা আছে এটা দিয়ে এই নিচের এটাকে ভাগ করব, ভাগফল দিয়ে উপরেটাকে গুণ করব। এটাকেও করতে হবে, এটাকেও করতে হবে, এটাকেও করতে হবে। তো আর সেখানে নিচে কত আসে 144, 144কে 144 দ্বারা ভাগ করলে কত 1, সে 1 দ্বারা 121 এক্স স্কোয়ারকে গুণ করলে কত 121 এক্স স্কোয়ার। ঠিক আছে কিনা বলো? প্রথমটা শেষ। এবারে দেখো প্লাস নেই, এই প্লাসে প্লাস দিয়ে দিলাম, আবার সেম এখানে নিচে কত, এখানে নিচে কত, তাহলে 1 দিয়ে 144কে ভাগ করলে কত 144, সেই 144 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কত 144 এক্স স্কোয়ার। 2 নম্বরটা শেষ। এবার দেখো তুমি সামান্য নতুন মানুষ তুমি বলবে এখন 3 নম্বরটা এ মাইনাস দিলাম। ওকে, এবার বলো তো তাহলে এখানে কত হবে 16, 27। তাহলে 9 দিয়ে 144কে ভাগ করলে 16, এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, তাহলে 9 দিয়ে 144কে ভাগ করলে 16, সেই 16 দিয়ে উপরে 16 এক্স স্কোয়ারকে গুণ করলে 256 এক্স স্কোয়ার। বলো তো সবাই বুঝছো কিনা? তাহলে এ পর্যন্ত শেষ। এবার আসো তারপরে মাইনাস 11x প্লাস 8x কত হবে বলো? মাইনাস 11x প্লাস 8x কত হবে শাওন? মাইনাস 3x। আমরা জানি চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়, চিহ্ন একই হলে যোগ হয়, চিহ্ন চলে আসে, আর চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়। এক্ষেত্রে যে বড় তার চিহ্ন আসে। দেখো 11 আগে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে চিহ্ন ভিন্ন, এই জন্য বিয়োগ হবে। তাহলে 11 থেকে 8 গেলে 3। ওকে, যেহেতু 11 বড় তাহলে 11 আগে চিহ্ন আসবে। তাহলে 11x থেকে 8x গেলে কত মাইনাস 3x প্লাসের প্লাস, আচ্ছা এখানে পরে। এবার আসো 36 মাইনাস 9 বা 36 বিয়োগ 9। এবার বলো 36 থেকে 9 গেলে কত হবে 27। প্লাস না মাইনাস? প্লাস, প্লাস বড়, 36 বড়। আবার সেম সিস্টেম, 36 আগে প্লাস আছে, 9 আগে মাইনাস আছে, চিহ্ন ভিন্ন, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 36 থেকে 9 গেলে হবে 27, যেহেতু 36 বড় তাহলে 36 আগে যে চিহ্ন আছে ওই চিহ্ন আসবে, তাহলে প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। বলো 100% বুঝছো কিনা? আমি দেখো উপর থেকে একটু মুছে নিই, যেহেতু আমাদের আর জায়গা নেই। দেখো তাহলে বা নিচে কত আছে 144, এই আমাদের 144। উপরে দেখো একটু ভালো করে দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো 121 আগে প্লাস আছে কিন্তু, প্লাস 121 এক্স স্কোয়ার প্লাস 144 এক্স স্কোয়ার মাইনাস 256 এক্স স্কোয়ার। তাহলে এখানে কাজ করলে কত হবে প্লাস 121 প্লাস 144 কত হয় 265 প্লাস 265 মাইনাস 256, তাহলে কত প্লাস 9। তো যদি বলে স্যার আমার কষ্ট হইতেছে, তাহলে ক্যালকুলেটার আছে 121 যোগ 144 বিয়োগ 256 দাও, দেখবো অটোমেটিক্যালি 9 হবে। সাথে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসিয়ে দাও। তাহলে এগুলোকে যোগ বিয়োগ করলে কত হবে 9x স্কোয়ার। কত হবে 9x স্কোয়ার। বুঝছো? সাথে আছে কত মাইনাস 3x, সাথে আছে কত প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। বলো সবাই বুঝছো? এবার আসা সমান 9 কে 9 আর 9 16 144, 9 দ্বারা যদি ভাগ করি 9 কে 9 9 16 144। তাহলে দেখো তো এখন আমরা কি করব? তোমাদেরকে আমি এই কথাটা অনেকবার বলছি অনেক অঙ্কের মধ্যে, যদি ভগ্নাংশকে রিমুভ করতে হয়, বাদ দিতে হয়, অথবা ভগ্নাংশকে সরল সমীকরণ করতে হয়, তাহলে এই তোমার সাথে তাহলে হর দ্বারা সবগুলো পদকে গুণ করতে হবে। কেমন? মানে আমরা হর এটাকে বাদ দিব, সরল সমীকরণ করব বা ভগ্নাংশ বাদ দিব। তাহলে কি করবো আমরা হরে যেটা আছে এটা দ্বারা এটাকে 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 সবগুলো পদকে গুণ করে দিব, গুণ করে দিলে ঝামেলা শেষ। তো এখন দেখো হরে কত আছে 16, তাহলে 16 দ্বারা আমরা সবগুলো পদকে গুণ করব। ওকে, এটাকেও গুণ করবো, এটাকেও গুণ করবো, এটাকেও গুণ করবো। বুঝতে জন্য একটু দেখে এখানে কত আছে বাকি বলো তো, এক্স স্কোয়ার বাই 16 আছে না, এই 16 দ্বারা গুণ করা মানে এটা পাশে 16 একটা দেওয়া, তাহলে দেখো উপরে 16 নিচে 16 কাটা, বাকি আছে কত এক্স স্কোয়ার। বলো বুঝছো? তারপর দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম, এটা একটু দেখাই, এখানে আছে কত মাইনাস 3x, 16 দ্বারা গুণ করা মানে এটার সাথেও 16 একটা দেওয়া, তাহলে 3 16 48x, 48x প্লাস কত 27, এটাকে 16 দ্বারা গুণ করা মানে এটার সাথেও 16 একটা গুণ করা দেওয়া, তো 27কে 16 দ্বারা গুণ করলে কত 432, তাহলে 27কে 16 দ্বারা গুণ করলে হবে 432 ইজ ইকুয়াল টু 0। বলো তো বুঝছো কিনা? ইচ্ছে করলে নোট দিতে পারো 16 দ্বারা গুণ করে। নোট পরীক্ষাতে সময় দেওয়া এসেনশিয়াল না, নোট দিবে তুমি নিজে বোঝার জন্য। যেমন তুমি অঙ্কটা আজকে করছো, আবার 1 মাস পরে করবে, তো হঠাৎ করে যদি দেখো মনে নাও আসতে পারে কীভাবে হয়েছে, এই জন্যই নোটটা দেওয়া। পরীক্ষার সময় নোট দেওয়া এসেনশিয়াল না। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝছি তো আমরা সবাই? এবার কে বলতে পারবে এখানে কি কাজ করব? বলো তো কি কাজ করবো এখানে?
মিডল টার্ম। দেখো কয়টা পদ আছে, 1 2 3, কয়টা পদ আছে, 3টে পদ আছে। নর্মালি 3টে পদ থাকলে মিডল টার্ম হয়। আরেকটা সিস্টেমও আছে, এখানে দেখো চলকের পাওয়া যা, এখানে চলকের পাওয়া তার অর্ধেক, তাহলে মিডল টার্ম করা যাবে। মিডল টার্মের নিয়ম মনে আছে তো, আমরা এক লাইনে করে ফেলবো, যেহেতু আমাদের এমনি অনেক বড় অঙ্ক হয়েছে, ক্যালকুলেশন অনেক বড় হয়ে গেছে, আমরা এখন এক লাইনে করবো। নিয়ম মনে আছে তো? দেখো আবার বলতেছি আমরা এই সবসময় শেষেরটার দিকে তাকাবো। এখানে কত আছে, প্লাস 432। মেয়েরাজ মনে রাখতো, এই শেষের পদটা যদি প্লাস যুক্ত হয় তাহলে আমরা এটাকে এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙবো যে দুটো সংখ্যা যোগ করলে মাঝখানেটা হয়। আর এই শেষের সংখ্যাটা যদি মাইনাস যুক্ত হয় তাহলে আমরা এটাকে এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙবো যে দুটো বিয়োগ করলে মাঝখানেটা হয়। এখন দেখো এটা কি প্লাস না মাইনাস, ফাইন প্লাস না মাইনাস, তাহলে এটাকে এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে 48 হয়। তার সাথে ভাঙো, এটা তো আমরা জানি কত কত হবে, 36 আর 12 ভাঙলে হবে 48। তারপরে একটু দেখাই, ডিটেলসে দেখাই। 432, ওকে, আমরা সাইড দিয়ে ভাগ করি, কত দিয়ে, সাইড দিয়ে ভাগ করলে 4 একে 60, 0 4 32, সাইড দিয়ে 432কে ভাগ করলে 108 হবে। এবার দেখো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, ওকে। এবার দেখো আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 14, 7 দুগুণে 14। এবার 3 দিয়ে যাবে নাকি, 3 দিয়ে দিলে কত, 3 নং 27, ঠিক আছে কিনা। এবার আসো, আর 4 ভাঙার দরকার নেই, দেখি এতটুকু তো মিলে কিনা, মনে রাখবে কত মিলাইতে হবে, 48 যোগ করে মিলাইতে হবে, ওকে। তো দেখো তাহলে তোমার এই 3 4 12, কত, 3 4 12, আর এই 2 দুগুণে 60, 4 নং 36। দেখো ছেলেরা বুঝছো কিনা, আবার বলতেছি, এই 4 গুণ 3 তাহলে 12, আর এই 2 গুণ 2 গুণ 9, তাহলে 2 দুগুণে 6, 4 নং 36। দেখো যোগ করলে 48 মিলে কিনা, শেষ, বলো বুঝছো। এবার আসো তারপরে কাজ কি, তাহলে প্রথম আমি আবার বলতেছি মনে রাখ দাও, প্রথম কথা হচ্ছে এই শেষে এই সংখ্যাটা যদি প্লাস যুক্ত হয় তাহলে এটাকে এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো যোগ করলে মাঝখানেটা হয়। আর এই সংখ্যাটা যদি মাইনাস যুক্ত হয় তাহলে এই সংখ্যাটাকে এমনভাবে দুটো সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো বিয়োগ করলে এটা হয়। কারণ আমাদের যেহেতু এই সংখ্যাটা প্লাস যুক্ত তাহলে আমাদেরকে এটাকে ভেঙে যোগ করে টেনে নিতে হবে। তো দেখো আমরা ভেঙে দেখেছি, 36 আর 12 যোগ করলে কত, 48 হয়, আর এই 36 আর 12 গুণ করলে তোমার 432 হয়। এবার তারপরে সিস্টেম কি, তারপরে সিস্টেম হচ্ছে এখানে মাঝখানে যে চিহ্ন আছে, দুটোটার আগে সেই চিহ্ন দিয়ে দিবে, এবং সর্বশেষ হচ্ছে মাঝখানে যে চলকটা আছে দুটোটার আগে সেই চলকটা দিয়ে দিবে, ওকে। তাহলে x² মাইনাস 48x প্লাস 432, এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি অথবা মিডল টার্ম করি আমাদের উত্তর হবে x - 36 ইন্টু x - 12। বুঝছো তো আশা করি। তাহলে বা x - 36 ইন্টু x - 12 ইজ ইকুয়াল টু 0। বলো সমস্যা নেই তো। এবার আসে আমরা জানি দুইটি পদের গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। দুইটি পদের গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। তো দেখো এখানে একটা পদ, এই আরেকটা পদ, এই গুণাকার আছে কিনা, আছে, তাহলে হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। তাহলে হয় x - 36 ইজ ইকুয়াল টু 0 অথবা x - 12 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে কাজ করো, তাহলে x ইজ ইকুয়াল টু -36, এদিকে আসলে +36, এখানে কাজ করো, x যেভাবে আছে সেভাবে -12, এদিকে আসলে +12। কী বাই করতে বলছে আমাদেরকে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। কী বলছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে ভূমি কি x না, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হয় 36 অথবা 12। সুতরাং নির্ণীয় ভূমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। বলো তো সবাই বুঝছো কিনা। তাহলে আমাদের খ নম্বর অঙ্ক সমাধান করা শেষ। এবার আমরা গ নম্বর অঙ্কটাকে সমাধান করব। তাহলে প্রথমে আমরা উদ্দীপকের ত্রিভুজটা এঁকে নিই। দেখো উদ্দীপকে যে ত্রিভুজ বলছে সেটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর প্রশ্নে বলে দিয়েছে, গ নম্বর প্রশ্নে বলে দিয়েছে ভূমি হচ্ছে কত, 12। খ নম্বর প্রশ্নে আমরা পাইছি ভূমি x = 12 অথবা 36। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ভূমি x = 12 সেন্টিমিটার। যেহেতু প্রশ্নে 12-এর কথা বলছে, 36-এর কথা বলে নাই, এই জন্য আমাদের x কত হবে, 12, মানে ভূমিটা x 12 হবে। এটা বুঝছো তো। এবার আসো আমরা খ থেকে পাইছিলাম শাওন লম্ব কত পাইছি বলো তো, 11x/12 - 6। আর অতিভুজ কত পাইছিলাম বলো, 4x/3 - 3। এটা পাইছিলাম না আমরা ক এবং খতে। তাহলে আমরা লম্ব পাইছি এটা আর ভূমি পাইছি এটা। এখন দেখো এই অতিভুজ পাইছি এটা। এখন দেখো ভূমির মান কত, এই ভূমি x এর মান 12টা এখানে বসাই দিলে তুমি লম্বর মান পাবে, আর x এর মানটা তুমি এখানে বসাই দিলে অতিভুজ পাবে। প্রশ্ন হচ্ছে এগুলো কেন বাইর করবে। প্রশ্নে তারা বলে দিয়েছে
ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা যেটা হবে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা ঠিক সেটা হবে। এখন এই ত্রিভুজের পরিসীমা যদি না জানি তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি জানা সম্ভব? এই জন্য প্রথমে বিসমিল্লাতে এই ত্রিভুজের পরিসীমা আমাদেরকে বাইর করতে হবে। এই ত্রিভুজের পরিসীমা বাইর করার পরে আমরা বলবো যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সেটা শর্ত মতে। তাই 2 নম্বরে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমাটা এখান থেকে বলতে পারবো। আর সমবাহু ত্রিভুজের পরিসীমাকে 3 দ্বারা ভাগ করলে আমরা সমবাহু ত্রিভুজের বাহু পাবো। আর সমবাহু ত্রিভুজের বাহু পাইলে আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে মান বাইর করে ফেলতে পারবো। কথা বুঝছো? বলছি কঠিন মনে হতে পারে, দেখো অঙ্ক দেখো, শুরু করতেছি। গ নম্বর, তাহলে খ হতে পাই, কেমন মনোযোগ দিতে হবে। ভূমি কোন ত্রিভুজের ভূমি? অবশ্যই সমকোণী ত্রিভুজের। তাহলে ভূমি x সমান সমান 12 সেন্টিমিটার। এখান থেকে সুতরাং লম্ব কত হবে? 11x/12 - 6। তাহলে 11x মানে 11 × x, x এর মান কত? 12 ডিভাইডেড বাই 12 - 6 সেন্টিমিটার। এবার একটু কাজ করো তো কত হয়। তাহলে উপরে 12 নিচে 12 কাটা, তাহলে 11 - 6, 11 থেকে 6 গেলে কত? 5। তাহলে সমান সমান 5 সেন্টিমিটার। দেখো আমরা লম্ব পেয়ে গেছি। লম্ব কত? 5। এবার অতিভুজ বাইর করব এবং অতিভুজ সমান কত? 4x/3 - 3 না? তাহলে 4x অর্থাৎ 4 × x, x এর মান হচ্ছে কত? 12 ডিভাইডেড বাই 3 - 3 সেন্টিমিটার। তাহলে কাজ করলে কত হয়? 3 × 3 3 × 12, সাইড দিয়ে সাইডকে গুণ করে 4 × 16, 16 থেকে 3 গেলে কত? 13 না? 13 সেন্টিমিটার। বলো ছেলেরা বুঝছো সবাই? তাহলে অতিভুজ পেয়ে গেছি আমরা 13। এখন আমাদেরকে কী বের করতে হবে? এই ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে। কী বের করতে হবে? পরিসীমা। তাহলে সুতরাং পরিসীমা সমান, পরিসীমা কীভাবে বাইর করে? 3 বাহু যোগফল নাকি? তাহলে পরিসীমা সমান কত? এখানে পাইছি আমরা ভূমি 12, তারপর লম্ব পাইছি কত? 5, আর অতিভুজ পাইছি কত? 13 সেন্টিমিটার। কাজ করলে কত হবে বলো? 13 আর 5 18, 18 বার 30, তাহলে 30 সেন্টিমিটার। বলো এই পর্যন্ত সবাই বুঝছো? তাহলে এই পরিসীমাটা কোন ত্রিভুজের? উদ্দীপকে যে ত্রিভুজটা দেওয়া আছে সেই ত্রিভুজের, অর্থাৎ সমকোণী ত্রিভুজের পরিসীমা। প্রশ্নে কি বলছে? ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। তাহলে এই পরিসীমাটা কোন ত্রিভুজের পরিসীমা সমান? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে শর্ত মতে এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে শর্ত মতে মনোযোগ দাও, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। শর্ত মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা না বুঝলে একটু দেখো, আবার আমি মনে করে দিই। যে ত্রিভুজের 3টি বাহু সমান সেই ত্রিভুজকে বলে সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, তাহলে তার পরিসীমা কত? 3a না? এই যোগ এই যোগ এ, তাহলে 3a তো। হ্যাঁ, বুঝের জন্য 3a দিই, না দিলে কোনো সমস্যা নেই। তাহলে 3a সমান কত? 30 সেন্টিমিটার। এটা সবাই বুঝছো তো? এখন কি বাইর করতে হবে? ফার্স্টে বলছে ক্ষেত্রফল বাইর করার জন্য। ক্ষেত্রফল বাইর করতে হলে বাহু লাগবে, বাহু ছাড়া তো হবে না। এই জন্য বাহু বাইর করবো। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা রেখে দিছি। বাহু তো এ নাকি? বাহু এ না? এটা রেখে দিলাম। বলো 3 এটা কি আকার আছে? এদিকে আসলে কি হবে? ভাগ। তাহলে 30/3 সেন্টিমিটার। ভাগ করলে কত হবে? 10 সেন্টিমিটার। বাস, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার কি বাইর করতে হবে? ক্ষেত্রফল। এবার নাবিল বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বলো। হয় নাই? কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল স্কয়ার রুট অফ 3/4 × a স্কয়ার। কত? স্কয়ার রুট অফ 3/4 × a স্কয়ার। এটা এখানে গুণ না দিলে হবে। স্কয়ার রুট 3/4 a স্কয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। সূত্র না পেলে কিন্তু অঙ্ক পারবে না। তাহলে স্কয়ার রুট 3/4 × a স্কয়ার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান স্কয়ার রুট অফ 3/4 a স্কয়ার। এর মান কত? 10 না? তাই 10 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এটা সবাই বুঝছো কিনা বলো?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান স্কোয়ার 3/4 a স্কোয়ার, এর মান কত 10, তাহলে 10 স্কোয়ার। এবার কাজ করলে কত হয় বলো তো, একসাথে করে দিই, আমাদের তো এখানে 10-এর বেসকে দিলে 100, 10-এর বেসকে দিলে কত 100, এই 100কে 60 দ্বারা ভাগ করলে 25, তাহলে 25 সাথে আছে √3 বর্গ সেন্টিমিটার। শেষ। তাহলে আমাদেরকে মধ্যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইছি কত 25 √3 বর্গমিটার। এটা বুঝছো তো? 10-এর বেসকে দিলে 100, 100কে 60 দ্বারা ভাগ করলে 25, তাহলে 25 √3। ওকে, তাহলে দেখো 16.1-এর 10 নম্বর এবং এই অধ্যায়ের শেষ অঙ্কটা আমরা আজকে সমাধান করে ফেলছি। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ 16.2-এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি। আল্লাহ হাফিজ।